বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের আমি একটা নতুন অধ্যায়, দেখো ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু আমি পাশে তোমাদের বোর্ডে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। তো আজকে আমি আলোচনা করব মোল, এই অধ্যায় থেকে আণবিক ভর বের করার পদ্ধতি, গ্যাসের মোলার আয়তন, একটি পানির অণুর ভর কত, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু বা পরমাণু থাকে, আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। তারপরে একটা গণিত দেখতে পাচ্ছ, 200 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, যৌগে মৌলের শতকরা সংযুতি আর স্থূল সংকেত নির্ণয় করা। এই বিষয়গুলো তোমাদের আমি আজকে শিখাবো। দেখো, প্রথম মোল। মোল কি? রাসায়নিক পদার্থ পরিমাপের একক। রাসায়নিক পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল। কিন্তু আমরা কিন্তু গ্রাম, তোমার ফুট, মিটার, কিলোগ্রাম, লিটার এই সম্পর্কে আমরা জানি। যদি আমাদের বলা হয় 1 ডজন ডিম, তাহলে সবাই আমরা বলতে পারি কিন্তু 12টি ডিম। 1 হালি বললে 4টি কলা। যদি আমাদের বলা হয় 1 কেজি চাউল, আমাদের একটা ধারণা থাকবে 1 কেজি চাউল কতটুকু হতে পারে, আমরা এই বিষয়ে কিন্তু আমরা জানি। কিন্তু মোল বিষয়টা দেখো, মোল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাপের একক। তা আমি যদি একটা ঘর আঁকলাম, দেখো এখানে যদি আমি সোডিয়াম নিই, সোডিয়াম, অসংখ্য সোডিয়াম নিতে থাকলাম। এখানে ধরো আমি সোডিয়াম নিয়েছি, যদি এখানে একটা সংখ্যা, সেই সংখ্যাটা আছে, তুমি দেখো, যদি এর মধ্যে 6.023 10⁻23 এতটি পরমাণু, দেখো যদি এর ভিতর এতটি পরমাণু থাকে, তাহলে এইটা হবে 1 মোল। তাহলে এটা কি হবে বলো তো? 1 মোল হবে। তাহলে এখানে যদি আমার সোডিয়াম গণনা করে, যদি গণনা করা যায় আর গণনা করে দেখি যে এখানে এত সংখ্যক সোডিয়াম পরমাণু আছে, তাহলে এখানে এই সংখ্যক সোডিয়াম পরমাণুটা হচ্ছে 1 মোল। এখন এখানে শুধু পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, অণু হতে পারে। এখন যদি আমরা আয়ন বলি, তাহলে এখানে সোডিয়াম এরকম চার্জ দিয়ে দেব, দেখো, তাহলে এখানে আমি কি কতটি, এতটি আয়ন থাকবে। আর যদি আমার এখানে, খেয়াল করো সবাই, যদি আমি এখানে অণুর কথা বলি, তখন আমি এখানে কি দেব, যদি আমি এরকম দেই ক্লোরিন, 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 এর ভিতরে কতগুলো থাকবে, যদি আমি এর ভিতরে গণনা করে এতটি অণু পাই, সেটাও 1 মোল। তাহলে এখানে আমি কত অণু, পরমাণু এবং আয়ন গণনা করে যদি আমি এখানে 6.023 10⁻23 এতটি অণু, যদি অণু থাকে সেটাও 1 মোল অণু, আর যদি পরমাণু থাকে তাও 1 মোল হবে, আর যদি আয়ন থাকে তাও 1 মোল হবে। তাহলে এখানে একটা বিষয় আমরা দেখাচ্ছি তোমাদের, এখানে কতটি থাকবে। যদি আমি এখানে পরমাণুর কথা হিসাব করি, তাহলে দেখো, যদি এখানে আমি সোডিয়ামই দিয়ে দিই, যেহেতু উদাহরণ সোডিয়াম দিয়ে বোঝাচ্ছি, সোডিয়াম, অসংখ্য সোডিয়াম দিলাম, এখানে গণনা করে আমার এতটি পরমাণু আসছে। আমার এতটি পরমাণু যদি আমি এখানে এই ভিতরে গণনা করে পেয়ে থাকি, তাহলে এই সবগুলো মিলে কত হবে? 1 মোল হবে। কত মোল হবে? 1 মোল। মানে 1 মোল সমান সমান কি কি হতে পারে? দেখো, কোনো পদার্থের 1 মোল সমান সমান তার পরমাণুর ভর, আর যদি অণু থাকে তাহলে তার আণবিক ভর। তাহলে
এখানে সোডিয়ামের ভর কত? পরমাণুর ভর হচ্ছে 23 গ্রাম। তারপরে যদি তোমার এই বিষয়টা একটু দেখো, 1 মোল গ্যাস যতটুকু জায়গা দখল করে সেটা হচ্ছে তার মোলার আয়তন। এখানে গ্যাসীয় পদার্থ ক্ষেত্রে হবে 1 মোল গ্যাস যতটুকু জায়গা দখল করে ততটুকু তা হচ্ছে তার মোলার আয়তন। তাহলে এখানে আমি একটু গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, তাহলে আমাদের 1 মোল কত? 1 মোল এটা হচ্ছে 23, তার পারমাণবিক ভর। তাই 23 গ্রাম সমান সমান আমি এটা লিখতে পারি। আবার এখানে দেখো, এই সবগুলোকে আমি কত মোল লিখছি? 1 মোল লিখছি। তাহলে এই তিনটা জিনিস কিন্তু সমান, দেখতে পারতেছো। 23 গ্রামও সমান সমান এটা লিখতে পারি, আবার 1 মোল সমান সমান আমি আবার এইটা লিখতে পারি। আবার যদি গ্যাসীয় পদার্থ হতো তাহলে তার এই যতটুকু জায়গা দখল করছে সেটা হচ্ছে তার মোলার আয়তন। সেটা মোলার আয়তন আদর্শ তাপমাত্রা চাপে 22.4 লিটার, 22 কত লিটার? 4 লিটার হতো। অর্থাৎ এখানে গ্যাসীয় পদার্থ যদি আমি দিই এবং এইটা যতটুকু আয়তন দখল করবে তার 1 মোল, যেখানে তোমার এতটি অণু মানে পরমাণু বা অণু থাকবে, সে যতটুকু আয়তন দখল করবে ওটা হচ্ছে তার মোলার আয়তন, আর সেটা হবে 22.4 লিটার। এখানে দেখো যে আয়তন দখল করছে সেটা হচ্ছে কত? 22.4 লিটার। এখানে আমি তোমাদের একটা বিষয় যদি এটা নিয়ে করি তোমরা কিন্তু সহজে এখন বুঝতে পারবা। একটি পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর কত? যেহেতু একটি টি চেয়েছে তাহলে অবশ্যই এইটা নিতে হবে। আর লাস্টে আমার চেয়েছে কত? ভর কত, তাহলে এখানে আমার আসতে হবে। তাহলে দেখো, এখান থেকে আমি প্রত্যেকটা আমি এইগুলো থেকেই আমি নিব সব সময়ের জন্য সবাই। এখন আমার এখানে আছে টি, তাহলে আমি যদি এইটা লিখি 6.023 10⁻23, এতটি কি? যেহেতু এটা একটা অণু তাহলে অবশ্যই আমি এখানে অণু লিখব। এতটি অণুর ভর কত? যদি এখানে আমি পানি নিতাম, সবাই খেয়াল করো, যদি এখানে পানি নিতাম তাহলে অসংখ্য পানি। আমি যদি এখানে 3টা লিখেছি, কিন্তু এখানে এর ভিতরে আয়তন আছে এতগুলো। আমি যদি এতগুলো পানি আছে 6.010, তাহলে 6.0 এতটি অণুর ভর কত হবে? তাই পানির ভর কত? আণবিক ভর। যেহেতু অণু বললেই অবশ্যই আণবিক ভর, অণু বললে আণবিক ভর নির্ণয় করতে হবে। আর যদি শুধু পরমাণু খাতকে রাখে তাহলে শুধু পারমাণবিক ভর উল্লেখ করতে হবে। তাহলে পানির ভর কত আমরা এটা নির্ণয় করে নেই। দেখো, পানি, হাইড্রোজেন আছে 2টি পরমাণু, এক হাইড্রোজেনের ভর হচ্ছে 1, 2 গুণ যোগ 16 কত হবে? 18 গ্রাম। অবশ্যই আমার এই আণবিক ভর বের করার জন্য আমার মৌলসমূহের তোমার পারমাণবিক ভর মুখস্থ করতে হবে, এটা মনে রাখতে হবে এর আগে। তোমরা তাহলে এতটি অণুর ভর কত? তাহলে পানির অণুর ভর কত? 18 গ্রাম। কত গ্রাম? 18 গ্রাম। কিন্তু আমার কয়টি চেয়েছে? দেখো, যদি আমার একটি চাই তাহলে এখানে আমি কয়টি নির্ণয় করব? একটি অণুর ভর কত হবে? পানির অণুর ভর কত হবে? 18 ভাগ এটা 6.023 গুণ 10⁻23 এত গ্রাম। তোমরা ক্যালকুলেটর সবাই ভাগ করে ফেলবে। তাহলে দ্বিতীয় অঙ্কটা দেখি আমরা। এখানে একটা বিষয়টা দেখো, এটাও দেখি আমরা এখন। তোমরা সহজেই নির্ণয় করে নিতে পারবে। দেখো, এখানে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফেজ অণু বা পরমাণু থাকে 1 গ্রামে। এখন গ্রাম যেহেতু আগে লেখা, তাহলে আমার গ্রামটা আগে লিখতে হবে। যেহেতু পরমাণু বা অণুর সংখ্যা চেয়েছে তাহলে এটাকে আমার শেষে লিখতে হবে। তাহলে তোমরা দেখি 1 গ্রাম যেহেতু ভর চাইছে তাহলে এর আণবিক ভর বের করব। কার আণবিক বের করব? সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে যদি আমি লিখি কত কি হবে বলো তো? সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিডের এখানে কতগুলো অণু থাকতে হবে?
এখানে সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু থাকতে হবে 6.023 10^23 এখানে যদিও আমি দুটি লিখেছি এখানে অণুর সংখ্যা হবে 6.023 10^23 অনেক সংখ্যা এটা অনেক বড় একটা সংখ্যা এটা কিন্তু এতগুলো যদি এর মধ্যে থাকে তাকে আমরা 1 মোল বলবো আর এর 1 মোল সমান সমান একটা সালফিউরিক অ্যাসিড অণুর ভর আর এখানে এতটি আমার যেহেতু সালফিউরিক অ্যাসিড লেখা আছে তখন এখানে আর পরমাণু কথাটা লেখা যাবে না তখন আমার এখানে কি লিখতে হবে অণু লিখতে হবে তাহলে আমার যেহেতু ভর তা সালফিউরিক অ্যাসিডের ভর বের করতে হবে আণবিক ভর বের করার পদ্ধতি দেখো এটাও আমার এখানে হয়ে যাবে আণবিক ভর বের করার পদ্ধতি সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর সালফিউরিক অ্যাসিড H2SO4 যদি আণবিক ভর বের করতে হয় তাহলে হাইড্রোজেনের ভর কত 1 হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 তাহলে আমি 1 বসাই কিন্তু এখানে পরমাণুর সংখ্যা কয়টি 2টি তাহলে আমি এখানে গুণ 2 এবার সালফারের ভর কত 32 সালফারের ভর কত 32 32 তাহলে এখানে আমি 32 বসাই দেখো অক্সিজেনের ভর কত 16 তাহলে এখানে আমার 16 বসাতে হবে এখানে পরমাণুর সংখ্যা আছে কয়টি 4টি এখানে পরমাণুর সংখ্যা আছে কয়টি 4টি তাহলে এখানে আমার 4 গুণ করতে হবে সহজেই এখন আমরা পারবো হিসাবটা আমরা জানি 2 এর সাথে যদি 1 গুণ করি 2 32 4 16 64 আমরা ওদের যোগ করি 98 98 পাবো তাহলে আমার যদি বলা হয় দেখো 1 মোল তাহলে এখানে আমার কত লিখতে হবে 98 গ্রাম দেখো 1 মোল সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম 1 মোল সালফিউরিক অ্যাসিডে এতটি অণু বা পরমাণু থাকে সহজেই কিন্তু আমার হয়ে গেছে সবগুলো যদি বলো এখানে আমার একটু খেয়াল করো গ্রাম দেওয়া আছে গ্রামে টিক চিহ্ন দিলাম আমার তারপরে দেওয়া আছে কতগুলো অণু বা পরমাণু তাহলে এটাই টিক চিহ্ন দিলাম তাহলে আমার লিখতে হবে এইটার সাথে এটা সবাই খেয়াল করো সহজ অনেক সহজ তাহলে আমার গ্রাম তাহলে আমি প্রথম কোনটা আছে গ্রাম লেখা আছে তাহলে আমি অবশ্যই এটা 98 গ্রাম লিখবো অণু পরমাণুর সংখ্যা চেয়েছে তাহলে এটাকে আমার শেষে লিখতে হবে একদম সহজ তাহলে আমি লিখি দেখো তাহলে আমার কত 90 গ্রাম 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 98 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিডে প্রথম অণুর থাকে 6.023 গুণ 10^23 এতটি এখন খেয়াল করো আমার কত গ্রামে নির্ণয় করতে বলছে 1 গ্রামে নির্ণয় করতে বলছে তাহলে 1 গ্রামে যদি আমার নির্ণয় করতে হয় একদম সহজ অঙ্ক দেখো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থেকে সবাই পারো তোমরা 6.023 10^23 98 সহজে কিন্তু হয়ে গেল 1 গ্রামে পেয়ে গেলাম যদি আমার এখানে বলা থাকতো 1 গ্রাম না থেকে দেখো আমার লেখা আছে 5 গ্রাম যদি আমি যদিও তোমাদের এখানে 1 গ্রামে নির্ণয় করতে বলছি যদি এখানে লেখা থাকতো 5 গ্রাম আমি কিন্তু 5 গ্রামে পারতাম শুধুমাত্র এখানে আমি লাস্টে কত দেব 5 গ্রাম 5 গ্রামে হলে এখানে উপরে আমার কত গুণ হইতো 5 গুণ হয়ে যেত 5 তাহলে কিন্তু আমার 5 গ্রাম হয়ে যেত এতটি যদি এখানে 10 থাকতো তাহলে অবশ্যই এখানে 10 হবে এখানে যদি আমার তোমার 20 থাকে তাহলে এখানে 20 গ্রামের আমার হয়ে যাবে সহজে আমি পারবো একটা বিষয় আমি কিন্তু অণুর সংখ্যা নির্ণয় করছি পরমাণুর সংখ্যা নির্ণয় করি নাই এখন যদি আমার পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে কি আমি একই এভাবেই করব না এখানে যদি আমার পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলে আগে দেখতে হবে এই সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু আছে কয়টি পরমাণু আছে সেটা আমার গণনা করতে হবে দেখো সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু আছে হাইড্রোজেনের 2টি সালফারের 1টি কয়টি 3টি অক্সিজেনের 4টি তাহলে মোট কয়টি 4 3 60টি তাহলে সালফিউরিক অ্যাসিডে আমার পরমাণু আছে কতটি 7টি
তাহলে সালফিউরিক অ্যাসিড আমার 60টি পরমাণু আছে। যদি আমার অণু বের করতে বলে এটা, আর যদি আমাকে পরমাণু বের করতে বলে তাহলে আমি এখানে কি লিখবো দেখো, তাহলে আমার এখানে কি লিখবো পরমাণু। পরমাণু থাকে, তাহলে কতটি আছে 7, তাহলে আমি 7 গুণ করে দেব। দেখো তাহলে 7 গুণ করে দেব আমি, সহজেই কিন্তু আমার হয়ে যাবে। 7 গুণ করে দিয়েছি। যদি একটি বলে তাহলে এখানে আমার 7 গুণ থাকবে সহজেই পরমাণু। আবার যদি আমার এখানে যদি 5 গ্রামে পরমাণু থাকে কয়টি, তাহলে এখানেও আমার 7 গুণ হয়ে যাবে। আর যদি 1 গ্রামে বলে তাহলে এই পর্যন্ত আমার শেষ হয়ে যাবে। যদি আমার এখানে 1 গ্রামে বলে তাহলে এই পর্যন্ত আমার শেষ হয়ে যাবে। আর যদি আমার 5 গ্রাম বলে এই পর্যন্ত শেষ হবে। যদি সালফিউরিক অ্যাসিড না থেকে যদি কার্বন ডাইঅক্সাইড থাকতো, কার্বন ডাইঅক্সাইড থাকলেও আমার যদি এখানে ভর হতো কত, কার্বন ডাইঅক্সাইড ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে এখানে 44 লিখতাম। যদি পরমাণু সংখ্যা চাইতো তাহলে কার্বন ডাইঅক্সাইডে পরমাণু আছে কয়টি, 3টি, তাহলে আমি এখানে 3 গুণ করতাম। যদি এখানে আমার পানি করেছি, যদি এখানে এটা থাকে তাহলে এখানে পরমাণু চাইলে এখানে পরমাণু আছে কয়টি, হাইড্রোজেন 2টি, অক্সিজেন 1টি, 3টি, তাহলে আমি এখানে 3 গুণ করতাম। যা এখানে যদি পরমাণুর সংখ্যা চায়, খেয়াল করবা পরমাণুর সংখ্যা চাইলে অবশ্যই পরমাণুর সংখ্যা গুণ করে দিতে হবে, কতটা সংখ্যা আছে সেটা পরমাণু। আর অণু চাইলে আমার গুণ করা দেয়, কারণ অণু তো একটি, অণু তো এখানে একের অধিক না, এখানে তো অণু একটি আমার দেওয়া আছে। তাহলে একটি বের করতে হলে শুধুমাত্র অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা হচ্ছে অ্যাভোগাড্রো একটা সংখ্যা। এখন আমরা দেখি আরেকটা বিষয়, একটু নিচের দিকে যাই, আরেকটা সলভ করব। দেখো একটু, আদর্শ তাপমাত্রা 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। এবার আমি এখানে কি দেব, কার্বন ডাইঅক্সাইড নেব। কি নেব, কার্বন ডাইঅক্সাইড, CO2 গ্যাসীয় পদার্থ, কার্বন ডাইঅক্সাইড। এখানে আমি যদি তোমাদের 3টা দিয়েছি, এখানে 3টা না, এখানে কতটা কার্বন ডাইঅক্সাইড অণু আছে, 6.023 গুণ 10⁻23 এতটি অণু আছে। আমি দিয়েছি 3টি, এটা এখানে এই বক্সের মধ্যে অবশ্যই কতগুলো থাকতে হবে, এই অ্যাভোগাড্রো সংখ্যা অণু থাকতে হবে। আর যদি এটা গ্যাসীয় পদার্থ হয়, আর এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যতটুকু আয়তন দখল করবে এই এতটি অণু সমান সমান আমরা জানি 1 মোল। দেখো কতগুলো কি কি সমান হয়, এতটি অণু সমান সমান 1 মোল। আবার এতটি অণুর ভর হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আমার ভর কত হবে, এখন দেখো কার্বনের ভর হচ্ছে 44 গ্রাম, আমার 44 গ্রাম। অ্যান্ড আমি কার্বন ডাইঅক্সাইড খেয়াল করো, এতটি অণু এখানে আছে কতটি, আমি আবারও বলছি তোমাদের, এখানে আমি 3টে লেখার অর্থ এখানে 3টি কার্বন ডাইঅক্সাইড অণু না, এখানে অণুর সংখ্যা হচ্ছে, যদি আমি এখানে গণনা করি তাহলে 6.023 10⁻23 এতটি অণু থাকতে হবে। আর এতটি অণু থাকলে এই বক্সের মধ্যে সেটাকে বলা হবে 1 মোল। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর হবে কত গ্রাম, 44 গ্রাম। এখন এই যে গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে, এই আয়তন দখল করলে তাহলে তার কত আয়তন হবে, তোমার এর আয়তন হচ্ছে আমার, দেখো এর আয়তন 22.4 লিটার। তাহলে আমরা সহজেই এখন দেখো এই যে এখানে এতগুলো কতগুলো, এর একটা বড় সংখ্যা, খুবই বড় সংখ্যা, 6.023 10⁻23 এতটি কার্বন ডাইঅক্সাইড অণু এর ভিতর আছে। এবং এখানে যত কার্বন ডাইঅক্সাইড অণু আছে তারা মাত্র 22.4 লিটার আয়তন দখল করবে আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা ও চাপে। এখানে খেয়াল করো, যদি কার্বন ডাইঅক্সাইড না দিয়ে অন্য কোনো গ্যাসীয় পদার্থ দিতাম, তারপরও এতটি সেই অণু অবশ্যই 22.4 লিটার আয়তন দখল করবে। এখন একটা বিষয় তোমরা দেখো, যদি এখানে আমি কার্বন ডাইঅক্সাইড দিয়েছি, যদি এখানে সালফার ডাইঅক্সাইড দিতাম, আর সালফার ডাইঅক্সাইডের অণুর সংখ্যা যদি এতটি হতো, তাহলে সেও 22.4 লিটার আয়তন দখল করবে। তাহলেও সে
22.4 লিটার আয়তন থাকবে। এখানে যে কোনো আমি গ্যাসীয় পদার্থ দেব এবং এর ভিতরে যদি এতটি সংখ্যক অণু থাকে তাহলে তারা সবাই 22.4 লিটার আয়তন দখল করবে। এটি আদর্শ তাপমাত্রাও চাপে। আর এই যতটি এই যে আয়তন দখল করলো এটা হচ্ছে মোলার আয়তন। এটাই হচ্ছে কি আয়তন বলো তো? গ্যাসের মোলার আয়তন। তাহলে এখানেও আমি এবার প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা এবার তোমরা দেখতে পারবা, সহজেই তোমরা বুঝতে পারবা। দেখো আদর্শ তাপমাত্রা ও চাপ, 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি লিটার চেয়েছে। প্রথমটা একটু খেয়াল করো, আমাদের এখানে বলা হয়েছে লিটার আর তারপরে বলা হয়েছে কতটি অণু বা পরমাণু। তাহলে এখানে আমি টিক চিহ্ন দেই লিটার আর কতটি অণু পরমাণু, তাহলে এখানে আবার একটা টিক চিহ্ন দিয়ে দেই। তাহলে আমার এই যে অঙ্কটা আছে এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা আর এটা, এই দুটোকে আমার আর লাগবে না, এই দুইটা দিয়ে আমার অঙ্ক করতে হবে। এখন সে খেয়াল করো লিটার যেহেতু প্রথম, তাহলে আমি এখানে কত লিখব? 22.4 লিটার। 4 লিটার ওখানে কি দিয়ে আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু থাকে কতটি? 6.023 10⁻23টি। তাহলে আমরা সহজেই জানতে পারলাম যে এই লাইন। তাহলে এখানে কিন্তু আমার খেয়াল করো সবাই, আমি যে কোনোভাবে চেঞ্জ করতে পারি। যদি গ্রাম আর অণু থাকে তাহলে কত হবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু আছে এতটি। যদি তোমার মোল সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে লাগবে, যদি আমাকে বলা হয় ভর আর মোল সংখ্যার মধ্যে, তাহলে আমি অবশ্যই লাগব 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে 1 মোল। তাহলে আমি মোল সংখ্যাও করতে পারবো। যদি মোল সংখ্যার সাথে লিটার বলে তাহলে 1 মোল সমান 22.4 লিটার। আবার যদি মোল সংখ্যার সাথে অণু পরমাণু বলে তাহলে 1 মোলে থাকে এতটি অণু। এখানে চারটার সমান। এখানে আমার যেভাবে বলো, এখানে আমার বলছে কোনটা দেখো, আমি দেখিয়েছিলাম টিক চিহ্ন দিয়ে লিটার আর অণু। তাহলে আমি লিটার আর অণুই লিখেছি। প্রথম লাইন, প্রথম যে আমার অঙ্ক করার জন্য প্রথম যে এটা লিখতে হবে, তাহলে আমার এই বক্স থেকেই আমার লিখতে হবে। এখন তোমরা আমি যদি বলি 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস কতটি অণু থাকে, তাহলে অবশ্যই আমি প্রথম লিখতে হবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু থাকে এতটি। যদি বলা হয় 5 মোল গ্যাসে কতটি অণু থাকে, তাহলে আমি কি লিখব? 1 মোল গ্যাসে অণু থাকে এতটি, 5 মোল গ্যাসে অণু থাকে এতটি। যদি আমার বলা হয় তোমার এখানে 5 মোল গ্যাসের প্রমাণ তাপমাত্রা আয়তন কত, তাহলে আমার কি মোল আর আয়তন চেয়েছে, তাহলে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 5 মোল গ্যাসের আয়তন এটা হবে। তাহলে এই আমার যে চারটা দেখেছো, এক্ষেত্রে আমি সমস্ত এই ধরনের যত অঙ্ক আছে এই অধ্যায় সমস্ত অঙ্কগুলো আমরা সহজেই কিন্তু করতে পারবো। তাহলে আমার এখানে কত লিটার? 1 লিটার ছিল। তাহলে আমি যদি এটা করি 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু থাকে, এটাকে কত ভাগ করব? 23 10⁻23 ভাগ কত? 22.4 লিটার। ভাগ করে যে উত্তরটা আসবে ওটাই হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। ভাগ করে নেবে তোমরা সবাই বাসায়। এখন আমাদের দেখো আরেকটা প্রশ্ন আমরা সলভ করব। এবার নতুন একটা প্রশ্ন আসবো, এটা আমরা এখন আবার মুছে দেই। দেখো এই অধ্যায় খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অধ্যায় থেকে বোর্ডে বেশিরভাগ প্রশ্ন যদি এসে থাকে এই ধরনের অঙ্কগুলো দিয়ে থাকে, এই ধরনের অঙ্ক দিয়ে থাকে মোলারিটির অঙ্কগুলো। তাই এই অঙ্কগুলো খুবই সহজ, একটা সূত্র আমরা যদি মুখস্থ করি তো এমনিতেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা একটা সূত্র লিখব, W সমান দেখো W সমান S M V বাই 1000। তাই এই একটা সূত্র। আগে আমরা পরিচয়টা জেনে নেই, তোমরা একটু খেয়াল করো। W হচ্ছে ওজন, অবশ্যই
গ্রাম এককে তার ওজন হতে হবে। অবশ্যই তার অঙ্কটা করার সময় এককগুলো অবশ্যই খেয়াল রাখবা, না থাকলে সেই এককে রূপান্তর করে নিতে হবে। ডাব্লু হচ্ছে গ্রাম এককে ওজন, এস হচ্ছে তার মোলারিটি, এম হচ্ছে তার আণবিক ভর, ভি হচ্ছে তার আয়তন। আয়তনটা অবশ্যই মিলিলিটারে থাকতে হবে। কখনো কখনো অঙ্কের মধ্যে দেখবার লিটার থাকে, তাহলে অবশ্যই লিটার যদি থাকে আমরা 1000 গুণ করে মিলিলিটার করে নেব। আমি আবারও বলতেছি, যদি কখনো ওজনটা কেজিতে থাকে তাহলে 1000 দিয়ে ভাগ করে আমরা গ্রাম করে নেব। আর যদি সরাসরি দেওয়া থাকে তাহলে তো আমাদের করতে হবে না। তাহলে আবারও তোমাদের রিপিট করতেছি আমি, ডাব্লু হচ্ছে ওজন, গ্রাম এককে তোমার ওজন হবে, আর এস হচ্ছে মোলারিটি, এম হচ্ছে তার আণবিক ভর, আর ভি আয়তন। অবশ্যই আয়তনটা আমার মিলিলিটারে হতে হবে। আয়তনটা আমার কি থাকবে? মিলিলিটার। যদি আমার কখনো লিটারে থেকে থাকে তাহলে অবশ্যই আমরা মিলিলিটার করে নেব। তাহলে আমার অঙ্কটার দিকে খেয়াল রাখি। এখানে অঙ্কটা হচ্ছে তোমার বেশিরভাগ সময় তোমার 3টা মান দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, সেটা আমরা নির্ণয় করতে পারবো। যে মানটা এখানে আমরা দেখি কোন কোন মানগুলো আমাদের দেওয়া আছে। তাহলে আমার এখানে একটু 250 মিলিলিটার, অবশ্যই আমি বলেছিলাম আয়তনের একক মিলিলিটার। আমি যদি না এখানে এটা আয়তন কিনা আমি একক দেখেই বুঝতে পারবো। যেহেতু আমার একক দেওয়া আছে মিলিলিটার, তাহলে অবশ্যই এটা আয়তন। তাহলে এখানে আমার আয়তন কত? 250 মিলিলিটার। তারপরে দেওয়া আছে 20 গ্রাম। 20 গ্রাম, যেহেতু গ্রাম দেওয়া আছে তাহলে আমার ওজন ডাব্লিউ এর মান। আর আণবিক ভর সোডিয়াম কার্বনেট, এর থেকে আণবিক ভর বের করে নেব। আমরা এখানে দিয়েছিলাম আণবিক ভর বের করার পদ্ধতি, হয়তো আণবিক ভর মোলারিটি চেয়েছে, এইচ এর মান চেয়েছে। তাহলে আমি প্রত্যেকটা মান এখানে দেখি, এখানে লিখে দেখো কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। অঙ্কের মধ্যে ওজন দেওয়া আছে ডাব্লু, কত গ্রাম দেওয়া আছে? 20 গ্রাম। আয়তন দেওয়া আছে আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দিয়ে, 250 মিলিলিটার। তারপরে আমার কি দেওয়া আছে? আর একটা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, এটা আমার বের করতে হবে। আণবিক ভর সোডিয়াম কার্বনেট, আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। মোলটার নাম কি? সোডিয়াম কার্বনেট, Na2CO3। সোডিয়ামের ভর কত? 23 গুণ 2 প্লাস কার্বন 12, অক্সিজেন 16 গুণ 3, তাহলে কত হবে? 46, 12, 348। যদি আমরা যোগ করি 6, 106, 106। তাহলে আমার আণবিক ভর কত? 106। আণবিক ভর কত আমার? 106। আমরা যদি আমরা জানি সূত্রটা লিখি, মোলারিটি চেয়েছে, কি চেয়েছে? দ্রবণের মোলারিটি কত? তা মোলারিটিকে আমরা কোন অক্ষর প্রতীক দ্বারা প্রকাশ করি? মোলারিটি দেখো এস সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি আমরা কি জানি? ডাব্লু সমান সমান এস এম ভি ভাগ কত? 1000। আর এখানে যদি আমার হয় কি চেয়েছে? এস এর মান, তো এস সমান সমান 1000 গুণ ডাব্লু নিচে এম ভি। আমি একটু পাশে করি, দেখো। তাহলে এখানে আমার মানটা বসিয়ে দিই, মানগুলো তো তোমার করা আছে সহজেই। তাহলে এখানে আমার যদি হয় এস সমান সমান কত? 1000 গুণ ডাব্লু নিচে কত? এম ভি। জাস্ট এটাকে আমি এখানে লিখলাম। তাহলে আমার ডাব্লু এর মান আমার দিয়ে আছে এখানে 20 গ্রাম। তাহলে এখানে আমরা 20 গ্রাম বসাই। এম এর মান আমি কত পেয়েছি? 106। আর আয়তন আমি কত পেয়েছি? 250। তাহলে আমি যদি সহজেই, এখন কিন্তু আমরা ক্যালকুলেটর আমরা কিন্তু সহজেই করতে পারবো।
এখানে আমার এই অঙ্কের মধ্যে আমার এখন চেয়েছে মোলারিটি, যদি আমার এখানে ওজন চেত তাহলে এখানে আমার মানটা বসিয়ে দিলে হতো। যদি আমার এখানে আয়তন চেত তাহলে এখানে ভি সমান সমান কী হতো, 1000 গুণ ডাব্লু নিচে এসএম। তাহলে এখানে আমার যে মানটাই আমার চাক, যদি মোলারিটি চায়, ওজন চায়, আয়তন চায়, সহজেই আমি অনেক সহজেই কিন্তু এটা নির্ণয় করতে পারবো। 3টের মান দেওয়া থাকবে, একটা মান দেওয়া থাকবে না, তাহলে আমরা সহজেই কিন্তু এটা নির্ণয় করতে পারবো। তাই এই ধরনের অঙ্ক যত বইয়ে আছে তোমরা বাসায় করবা। তাহলে এবার আমরা নতুন একটা বিষয়, আরও একটা নতুন বিষয় আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব। এখন আমরা তোমাদের যৌগের মৌলের শতকরা, একটা যৌগের মৌলের শতকরা সংযোজন নির্ণয় করব। এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট বিষয়, এটাও তোমরা সহজে শিখতে পারবে। দেখো এখন যৌগে মৌলের শতকরা সংযোজন যদি নির্ণয় করতে হয় তাহলে আমি একটা উদাহরণ নেব, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কী নেব? সালফিউরিক অ্যাসিড যৌগে মৌলের শতকরা সংযুতি। তাহলে আমি যে বিষয়টা এখন আলোচনা করব, শতকরা সংযুতি। আমি যে মৌলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, HTHO4। তো এই মৌলটা যদি নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই শতকরা সংযোজন নির্ণয় করতে হলে আমার আণবিক ভর বের করতে হবে। এই আণবিক ভরটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আণবিক ভর বের করা সহজ, কিন্তু বের করতে হলে আমার পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে। তাহলে আমার অবশ্যই আমরা 1 থেকে 30 পর্যন্ত, এখান থেকে বেশিরভাগ মৌলগুলোর সংকেতগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো 1 থেকে 30 পর্যন্ত মৌলের আমরা অবশ্যই তার ভর মুখস্থ করো, পারমাণবিক ভর। পারমাণবিক ভর যদি তোমরা মুখস্থ করো সহজেই কিন্তু তোমরা করতে পারবা, এটা কঠিন কোনো বিষয় না। আণবিক ভর বের করা, আণবিক ভর বের করা পূর্ব শর্ত, প্রধান শর্তই আছে তার পারমাণবিক ভর মুখস্থ করা। তা আমরা পর্যায় সারণী থেকে তার পারমাণবিক ভর 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করব। তাহলে যৌগে মৌলের শতকরা সংযুতি নির্ণয় করবো। আমি একটা সালফিউরিক অ্যাসিড একটা মৌল নিয়েছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তাহলে সালফিউরিক অ্যাসিড মৌলের আমি ভরটা বের করব। ইতিপূর্বে আমরা বের করেছি, তাহলে আবারও আমরা বের করতেছি। দেখো H2SO4, এখানে হাইড্রোজেন, পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে আমরা 1 গুণ 2 যোগ সালফার, তার ভর কত হচ্ছে 32। অক্সিজেন ভর কত হচ্ছে 16, গুণ কত 4। কারণ কেন 4 গুণ করলাম? অবশ্যই এখানে 4টি পরমাণু, 4 পরমাণু আছে, যেহেতু 4 পরমাণু আছে তাই 4 গুণ, 2 পরমাণু আছে তাই 2 গুণ। তাই প্রত্যেকটা মৌলের মাঝে আবার যোগ চিহ্ন হয়ে গেল আমাদের আণবিক ভর। দেখো 2, 32, 64, 98 গ্রাম। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। এখন আমার যদি শতকরা সংযুক্তি নির্ণয় করতে হয়, তাই মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা সেই সূত্রে খালি বসিয়ে দিলেই হয়ে যাবে মৌলের শতকরা সংযুতি। মৌলের শতকরা সংযুতি সূত্রটা খুবই সহজ সূত্র। মৌলের পরমাণুর ভর, পরমাণুর সংখ্যা গুণ 100% যৌগের আণবিক ভর। মৌলের কি ভর? পারমাণবিক ভর। মৌলের কি ভর? পারমাণবিক। মৌলের পারমাণবিক ভর গুণ, আমরা একটু স্পেস রাখি যাতে আমার সুবিধা হয়। দেখো মৌলের পারমাণবিক ভর, পরমাণুর সংখ্যা গুণ 100 যৌগের আণবিক ভর।
এটা বের করে আমার পার্সেন্টেজ চিহ্নটা আমার দিয়ে দিতে হবে। এখন আমার কোন মৌলটা নেব? আমার এখানে তো মৌল আছে 3টি, হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন। তাহলে যদি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করি, দেখো হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি শতকরা খেয়াল করো, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি একদম সহজ বিষয়। মৌলের পারমাণবিক ভর, হাইড্রোজেনের ভর কত? 1, পরমাণুর সংখ্যা কয়টি? 2, তারপরে গুণ কত? 100, মোট কত? 98। উত্তর যা হবে তাই তোমরা ক্যালকুলেট করে ফেলবে বাসায়। এখন আমার দ্বিতীয় মৌলটা নেই, সালফার এর শতকরা সংযুক্তি একদম সহজ বিষয়। দেখো সালফার এখানে কয়টি আছে? একটি মাত্র আছে। তাহলে সালফারের পারমাণবিক ভর কত আছে? 32, গুণ কত? একটি আছে, তাহলে 1 গুণ দিলাম, যদিও না দিলেও হয় সমস্যা নেই। 98 যৌগের আণবিক ভর, নিচে হচ্ছে যৌগ, কারণ এই যৌগটার আণবিক ভর কত? 98, তো 98 নিয়েছি। উত্তর যা হবে পার্সেন্টেজ করে নিবা ক্যালকুলেটর দিয়ে। তারপরে মৌল আছে আমার কত? অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুক্তি খেয়াল করো, অক্সিজেনের ভর কত? 16, তার পরমাণুর সংখ্যা কত? 4 সংখ্যক পরমাণু আছে। তাহলে আমি পরমাণুর সংখ্যা দেখো 4 লেখা আছে, 4 গুণ কত? সূত্রের 100 বসিয়ে নিলাম, 100। যৌগের আণবিক ভর 98, যা হবে পার্সেন্টেজ। খুবই সহজ। দেখো এইভাবে আমরা সবগুলো নির্ণয় করতে পারি সহজে, কিন্তু আমরা যে কোনো, এখন আমি শুধু সালফিউরিক অ্যাসিডের একটা উদাহরণ দিয়েছি। তোমরা সালফিউরিক অ্যাসিড যদি এখানে আমার পানি হয়, নাইট্রিক অ্যাসিড হয়, যে কোনোটা যদি এখানে আমার, দেখো আমি আরেকটা একটু উদাহরণ নিই, আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর ক্ষেত্রে। যদি এখানে আমি পানি হয় H2O, সহজ একটা উদাহরণ 18। তাহলে যদি এখানে হাইড্রোজেন বলি, তখন 1 গুণ 2 গুণ 100 ভাগ কত? এখানে 98 কত হবে? 18, কারণ যৌগের আণবিক, এখন যৌগটা হচ্ছে পানি আণবিক ভর হচ্ছে 18 দেবো। আর যদি অক্সিজেন বলি, তাহলে এখানে যদি আমি আসি, অক্সিজেন ভর 16, কিন্তু এখানে পরমাণুর সংখ্যা কয়টি? একটি, গুণ 1 গুণ 100% সূত্রে ভাগ কত হবে? তখন যৌগের আণবিক ভর হচ্ছে 18, অবশ্যই 18 হবে। উদাহরণ আছে। এখন তোমরা সহজেই কিন্তু যে কোনো একটা যৌগের শতকরা সংযুক্তি এখন কিন্তু নির্ণয় করতে পারবে, সহজ একটা বিষয়। এখন আমাদের স্থূল সংকেত নির্ণয় করব এই অধ্যায়। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত যদি আমার নির্ণয় করতে হয়, দেখো আমি একটা উদাহরণ লিখে নিয়ে আসছি। দেখো তোমরা, আমি একটা উদাহরণ লিখে নিয়ে আসছি। আমি উদাহরণটা একটু লিখি স্থূল সংকেতের। দেখো তোমরা, আমি একটা উদাহরণ লিখেছি। কোনো যৌগে মৌলগুলোর শতকরা সংযোগ দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে 2.04%, সালফার 32.65%, আর অক্সিজেন দেওয়া আছে 65.30% দেওয়া আছে। স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তো স্থূল সংকেত নির্ণয় করার জন্য আমার কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হলো প্রত্যেকটা মৌলের শতকরা সংযোগ তার নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে অবশ্যই আমি আগেও বলেছি পারমাণবিক ভর মুখস্থ করা খুবই প্রয়োজন। তাহলে এখানেও আমার পারমাণবিক ভর প্রয়োজন। তাহলে আমার মৌলের শতকরা সংযুতিকে এখানে আমার তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। দ্বিতীয় ধাপে আমি যে ভাগফলগুলো পাবো তার মধ্যে প্রাপ্ত ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সব ভাগফলগুলোকে পুনরায় আবার ভাগ করতে হবে। ভাগ করে যে আমি পূর্ণ সংখ্যাগুলো পাবো সেটা আমি পাশে যদি বসিয়ে দিতে পারি, তাহলে স্থূল সংকেত নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা সামনের দিকে এগোই। দেখো, তাহলে আমি মৌলের শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। সমাধানটা দেখো,
আমি সমাধানটা করতেছি মৌলের শতকরা সংযুক্তিকে মৌলের শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব তার নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব ভর দ্বারা ভাগ করি তাহলে আমি ভাগ করি দেখো হাইড্রোজেনের আমার ভর কত 2.04 পারমাণবিক ভর হচ্ছে 1 তাহলে যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাবো 1ই পাবো মানে 2.04 তারপরটা দেখো সালফারের ভর কত 32.65 কত দ্বারা ভাগ করবো 32 দ্বারা যদি এটাকে আমি 32 দ্বারা ভাগ করি দেখো 32 দ্বারা যদি ভাগ করি 1.02 এখন আমার বাকি আছে অক্সিজেনের পারমাণবিক ভর কত তাহলে একে কত দ্বারা ভাগ করে 16 দ্বারা ভাগ করব যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার 408 তোমার ক্যালকুলেটারে করে দেখতে পারো তাহলে আমি প্রথম ধাপ শতকরা সংযুক্তি নির্ণয়ের মৌলের শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব তো আমি আবারও বলছি পারমাণবিক ভরটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন এই জন্য এই অধ্যায় প্রত্যেকটা কাজে আমার পারমাণবিক ভর জানতে হবে এখানে আমার পারমাণবিক ভরের ব্যবহার হাইড্রোজেন পারমাণবিক ভর 1 তাহলে শতকরা পরিমাণকে 1 দ্বারা ভাগ করছি সালফার 32 দ্বারা ভাগ করছি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 তাহলে আমি তাকে 16 দ্বারা ভাগ করছি এখন এই যে প্রাপ্ত এদের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কোনটা এই তিনটা প্রাপ্ত ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে 1.02 তাহলে এই 1.02 দ্বারা আবার প্রতিটা ভাগফলকে আমার ভাগ করতে হবে প্রাপ্ত ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগফলগুলোকে ভাগ করে পাই প্রাপ্ত আমার এখান থেকে প্রাপ্ত ক্ষুদ্রতম ভাগফল প্রাপ্ত ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগফলগুলোকে ভাগ করে কি করব ভাগ করি তাহলে ভাগ করি প্রাপ্ত ভাগফল আমি কত পেয়েছি হাইড্রোজেনের 2.04 ভাগ করব ক্ষুদ্রতম ভাগফল কত যদি ভাগ করি তাহলে আমার কত হবে 2 পরে আমি হাইড্রোজেনের ক্ষেত্রে আসি সালফারের ক্ষেত্রে আসি সালফার তার ভাগফল হচ্ছে 1.02 অবশ্যই তার ক্ষুদ্রতম ভাগফল এটা তাকে ক্ষুদ্রতম তার নিজের সংখ্যা দ্বারা ভাগ করে তাহলে 1 এবার আমার অক্সিজেনের আমার ভাগফল হচ্ছে 408 আমি কত ক্ষুদ্রতম ভাগফল 1.02 যদি ভাগ করি এখানে পাবো 4 এখন স্থূল সংকেত একদম সহজ প্রত্যেকটা মৌলের পাশে তার এই সংখ্যাগুলো আমি যদি পাদবিন্দুতে বসিয়ে দেই তাহলে আমার স্থূল সংকেত হয়ে যাবে তাহলে স্থূল সংকেতটা আমি লিখে ফেলি স্থূল সংকেত তাহলে হাইড্রোজেনের পাশে আমি কত লিখব H2 সালফার 1 যদি হয় কখনো আমার পাশে লিখতে হবে না আর অক্সিজেন যদি হয় 4 কারণ যোগের সংকেত লেখার নিয়ম হচ্ছে তোমার যদি কখনো 1 হয় তাহলে পাশে লেখার প্রয়োজন নেই তাহলে স্থূল সংকেত হলো H2SO4 সালফিউরিক অ্যাসিড তোমার এই অধ্যায় আর তোমার দুটো বিষয় আণবিক সংকেত আছে আর হলো লিমিটিং বিক্রিয়ক নির্ণয় অন্য একদিন তোমাদের আবার আমি এটা শিখিয়ে দেব তাই সবাই ভালো থাকবে
ক্লাসটা দেখবে মনোযোগ সহকারে এবং এইগুলো বোঝার চেষ্টা করবে।